এক প্রফেসর, সে তার বুদ্ধিমত্তা দিয়ে এমন একটা কর্মকাণ্ড তার ইউনিভার্সিটির কোয়ার্টারের মধ্যেই ঘটিয়ে ফেলবে যে পুলিশকে সেই ব্যাপারটা পুরোপুরি সলভ করতে গিয়ে 4 বছর লাগবে। কিন্তু এই 4 বছর পার করার পরেও পুলিশ যখন বুঝতে পারছে, পুলিশের কাছে অনেক প্রমাণও আছে যে এই প্রফেসরই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে, কিন্তু প্রফেসর তার চোখে মুখে তাকালে তার যেন একটাই বক্তব্য সে মনে মনে বলতে চাইছে, বা মনে মনে সে বলছে যে হ্যাঁ, আমি খুন করেছি। যদি ধরতে পারো তো ধরে দেখাও, যদি প্রমাণ আমার এগেইনস্টে পেতে পারো তাহলে সেই প্রমাণটা আমার সামনে আনো। তোমরা কোথায় অস্ত্র খুঁজে পাবে, তোমরা কোথাও ডিএনএ পাবে না, কোথাও ফিঙ্গারপ্রিন্ট পাবে না। আমি সমস্ত কিছু এমনভাবে সাজিয়েছি যে তোমরা চমকে যাবে। তোমরা হাজার চেষ্টা করেও আমাকে জেলে ঢোকাতে পারবে না। কিন্তু পুলিশ শেষমেশ কি সেই প্রফেসরকে জেলে ঢোকাতে পারবে? আজকে যে কেসটা আছে সেই কেসটা এমনই একটা অদ্ভুত কেস যে পুলিশ একদম ওইখানে যাওয়ার পর, মানে ক্রাইম স্পটে যাওয়ার পর ক্লিয়ারলি বুঝতে পারছে যে খুন কে করেছে, কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। পুলিশ কিছু যদি বার করতে চাইছে প্রমাণ, সেখানেও নানান রকম অবস্টেকেল আসছে। পুলিশ দেখছে যে একটা জায়গায় এমন একটা ঘটনা একজনই ঘটাতে পারে, সে সামনে দাঁড়িয়ে আছে, সে বলছে যে আমাকে যত খুশি তদন্ত করার তদন্ত করো। তার এগেনস্টে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ প্রমাণ আছে, কিন্তু কোনো ক্রুশিয়াল প্রমাণ নেই, অস্ত্র নেই, ফোন নেই, আরও অনেক জিনিস গায়েব। পুলিশ এই কেসটা 4 বছর লাগাবে সলভ করতে, কিন্তু যখন এই পুলিশ কেসটাকে সলভ করবে তখন আদেও কি সলভ হবে? আমি লাস্টে আজকের এই কেসটা নিয়ে এমন অনেকগুলো কোশ্চেন তুলব যেটা আপনার এই কেসের পুরো ব্যাপারটাকেই কেমন একটা ঘুলিয়ে দেবে। বলবেন এই কেসটা সলভড কেস, কিন্তু স্টিল আনসলভড আছে, হাজারো মিস্ট্রি এই কেসে আছে। তো কি ছিল আজকের কেস? আজকের কেস এক প্রফেসরকে নিয়ে, ভরত ভূষণ গোয়েল, যে পাঞ্জাব ইউনিভার্সিটির প্রফেসর। দীর্ঘদিন ধরে সে পাঞ্জাব ইউনিভার্সিটিতে প্রফেসরি করে আসছে, তার বেশ রেপুটেশনও আছে। বয়স হয়ে গেছে, তার অ্যাস্থমার প্রবলেম আছে, কিন্তু যতই বয়স হোক না কেন সবাই জানে ভরত ভূষণের সাথে তার ওয়াইফ সীমা গোয়েলের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা খুব একটা ভালো না। ভরত ভূষণ সে পড়াশোনায় অনেক ভালো ছিল, অনেক কেরিয়ার অ্যাম্বিশন নিয়ে সে প্রফেসরি ফিল্ডে নেমেছিল এবং এক এক করে অনেক হার্ডেল সে পার করেছে, কিন্তু তার পার্সোনাল লাইফটা মোটেও খুব একটা ভালো না। সে বিয়ে করেছিল সীমা গোয়েলকে না, তার আগে আর একটা ওয়াইফ ছিল, কিন্তু সেই ওয়াইফকে জাস্ট 20 দিনের মধ্যে বাড়ি থেকে সে তাড়িয়ে দিয়েছিল, এবং তাড়িয়ে দেওয়ার কয়েক মাস পর সীমা গোয়েলের সাথে সে বিয়ে করে। এবার এই যে বিয়েটা আছে সেটা লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল সেটা জানা নেই। সীমা গোয়েল হাউস মেকার ছিল, তো তাদের 2 বছর পর একটা সন্তান হয়, পারুল গোয়েল। পারুল গোয়েল বরাবরই পড়াশুনোতে সবসময় ভালো ছিল, ক্লাসে টপ করতো। আলটিমেটলি প্রফেসরের সন্তান, সে তো এরকম করবেই, সমস্ত ফেসিলিটি সে পাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে সে MBBS কমপ্লিট করে, তারপর সে MDর লাস্ট ইয়ারের পড়াশুনো করছে। তারিখটা ছিল নভেম্বরের 3 তারিখ এবং সালটা ছিল 2021। সেই দিন পারুল দেখে তার মা বাবার মধ্যে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, এবং এই প্রচণ্ড ঝামেলাটা সে ছোটোবেলা থেকেই দেখে এসেছে। ছোটোবেলা থেকে সে একটা জিনিস জেনে এসেছে যে সকাল হোক, রাত হোক, দিন হোক, আনন্দের হোক, খুশির হোক, যেমনই হোক না কেন, তার মা আর বাবার মধ্যে কোনো না কোনো কিছু নিয়ে ঝামেলা হবেই, এবং এর পিছনে মেনলি দায়ী হচ্ছে তার বাবা। তার বাবা কোথাও না কোথাও একটা ইগোয়েস্টিক মানুষ, তার মেল ইগো এতটাই ভারী ছিল যে সীমা গোয়েল যাই করুক না কেন সেটাই তার অপছন্দ হতো। তো এইভাবে চলছিল। পারুল এই সমস্ত কিছুকে ওভারকাম করে পড়াশুনো করে ওখান থেকে জাস্ট বেরোতে চাইছিল। তো সেই দিন এই ঝগড়ার পর সে বলে যে দেখো, কালকে দিওয়ালি, আজকে অন্তত তোমরা ঝগড়া করো না। বাড়িতে অনেক মেম্বার আসতে থাকে, কিন্তু তারপরেও সেই ঝগড়াটা কন্টিনিউ চলতে থাকে। তো পারুল বলে যে আমি চললাম আমার বন্ধুর বাড়িতে, আমি দিওয়ালিটা তোমাদের সাথে এইভাবে ঝগড়া করে কাটাতে পারবো না। পারুল ব্যাগপত্র গুছিয়ে তার এক বন্ধুর বাড়িতে চলে যায়, এবং সেই বন্ধুর বাড়ি কিন্তু চণ্ডীগড়ে, মানে যে বাড়ি তার থেকে খুব একটা বেশি দূর না। এবার এই যে ভরত ভূষণ গোয়েল আছে, আর সীমা গোয়েল আছে, পারুল গোয়েল আছে, এরা থাকতো কোথায়? এরা পাঞ্জাব ইউনিভার্সিটির যে চণ্ডীগড় ক্যাম্পাস আছে
সেখানেই থাকতো। প্রফেসরের জন্য একটা বড় কোয়ার্টার দেওয়া হয়েছিল, দোতলা কোয়ার্টার, সামনে একটা বড় লন ছিল। তো সেখান থেকেই বোঝা যায় যে এই প্রফেসরের রেপুটেশন অনেক বেশি ছিল, না হলে অন্যান্য নতুন প্রফেসর বা অত ফেমাস প্রফেসর না হলে এত বড় কোয়ার্টার দেওয়া হয় না। নভেম্বরের 3 তারিখ এই সমস্ত ঝামেলা করে চলে গেল, পারুল চলে গেল। এইবার নভেম্বর 4 একদম আর্লি মর্নিং আসে। সেই আর্লি মর্নিংয়ে এক দুধওয়ালা দুধ দিয়ে যায় এবং দুধ দেওয়ার আগে সে একটা আওয়াজ করে, দুধ বা খবরের কাগজ যেমন হয় না, সেই আওয়াজে ভরতভূষণ গোয়েলের ঘুম ভাঙে। এবার ভরতভূষণ গোয়েল আর সীমা গোয়েল নিশ্চয়ই ঝগড়া করে আর একই বিছানাতে শোবে না। তো ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় শুয়েছিল ভরতভূষণ গোয়েল। এবার সে রুম থেকে বেরিয়ে দেখছে যে সিঁড়ি থেকে নিচে নেমে দরজাগুলো সমস্ত আটকানো, তালা দেওয়া, সে বেরোতে পারছে না। তারপর সেভাবে কি করে বেরোনো যেতে পারে, সে ডাকতে থাকে সীমা সীমা বলে, মানে তার ওয়াইফকে সে ডাকছে। তার ওয়াইফ কোনো সাড়া দিচ্ছে না এবং সে ভাবছে তার ওয়াইফ কি তাকে লক করে দিয়ে চলে গেল। তো সে কোনো মতে ওই দোতলা থেকে বেরিয়ে সোজা সামনে এসে দেখে ফ্রন্ট ডোর সেটা লক করা। এবার সেই ফ্রন্ট ডোরটা যেটা আছে কোনোভাবে ওপেন করায় এবং ওপেন করে সে যখন তার গ্রাউন্ড ফ্লোরে যায় সেই সময় গিয়ে দেখে যে রান্নাঘরের দরজা, নিচে যে বেডরুম আছে সেটার দরজাও লক করা। সেই দরজা দুটো সে কাটে একটা কাটার দিয়ে, দেন বেডরুম থেকে হাত পা বাঁধা অবস্থায় তার ওয়াইফকে উদ্ধার করে। তার ওয়াইফের হাত পা বাঁধা, মাথায় একটা আঘাত আছে, প্রচুর রক্ত পড়ে গেছে এবং মোস্ট প্রবলি প্রাণ নেই। সে কোনো মতে তার ওয়াইফকে বাঁচানোর জন্য নিয়ারেস্ট হসপিটালে সেই সময় নিয়ে যায়। পুলিশের কাছেও এইদিকে খবর চলে গেছে এবং হসপিটালে নিয়ে যাওয়া মাত্রই ডাক্তাররা বলে যে সীমা গোয়েলের মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। পুলিশ আসে, পুলিশ এসে তদন্ত করে এবং তদন্তে তারা প্রথমেই একদম সন্দেহ করবে কি, ডাকাতি। সেই ডাকাতির ব্যাপারটা দেখার জন্য পাঞ্জাব ইউনিভার্সিটি ক্যাম্পাসের যত সিসিটিভি ক্যামেরা আছে প্রত্যেকটা তারা এক এক করে চেক করতে থাকে এবং এই প্রত্যেকটা চেক করার পর তারা দেখে অন্তত সেই রাতে কোনো আউটসাইডার আসেনি। এবার পুলিশ ভাবে যে আউটসাইডার হয়তো সেই দিন আসেনি, তার আগে কোনো একদিন এসে হয়তো লুকিয়ে আছে। আমাদের দেশে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো এক্স্যাক্টলি কত বড় হয়, যারা ইউনিভার্সিটিতে পড়েছে একদিনের জন্য তারা জানে। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো মোস্ট অফ দ্য টাইম এত বড় হয় যে আপনি হেঁটে কভার করতে পারবেন না। এইখানেও পুলিশ ভাবে যে এই ইউনিভার্সিটির প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা লাস্ট 10 দিনের আমরা দেখব, লাস্ট 10 দিনের বেশি তো কেউ লুকিয়ে থাকবে না। তো পুলিশ দেখতে থাকে এবং পুলিশ দেখে যেহেতু দরজাটা বাইরে থেকে লক, সেহেতু তাদের মনে হয়েছে, কিন্তু সিসিটিভিতে কোনো সাইন নেই কোনো আউটসাইডারের। যারা আউটসাইডার ছিল ওই 10 দিনে কি কোনো আউটসাইডার আসেনি? হ্যাঁ এসেছে, কিন্তু যারাই এসেছিল তারা সবাই বেরিয়ে গেছিলো একটা নির্দিষ্ট টাইমে, কেউ ওখানে স্টে করেনি। তাহলে কি কোনো স্টুডেন্ট করতে পারে? স্টুডেন্টের মোটিভ ভরতভূষণের উপর থাকলেও থাকতে পারে, প্রফেসরের উপর রাগ হয়েছে, কিন্তু সীমা গোয়েলের উপর কেন হবে? তাহলে ভরতভূষণকে মারতে গিয়ে তারা সীমা গোয়েলের প্রোটেস্ট পায়, সেই কারণে সীমা গোয়েলকে তারা মেরে ফেলেছে। কিন্তু নিচে এরকম একটা হত্যা হলো আর উপরে শুয়ে থাকা ভরতভূষণ সে কিছুই জানতে পারবে না। তো পুলিশের না কোথাও না এই জায়গাটাতে কনফিউশন এসে যায়। এবার তারা ভাবে যে যদি ডাকাতি হয় তাহলে বাড়ির মধ্যে নিশ্চয়ই কিছু চুরি হয়েছে। সেই চুরির ব্যাপারটা দেখতে গিয়ে তারা শুধু দেখে সীমা গোয়েলের যে ফোনটা আছে সেটা গায়েব, তার সাথে সাথে কিছু ক্যাশ, ওই 1-2 হাজার মতন ক্যাশ, সেটা গায়েব। এইবার এই জায়গাতে এসে পুলিশ ভাবে যে ডাকাতি করে ডাকাতরা একটা মানুষকে মেরে ফেললো, কিন্তু তারা কিছুই নিল না, জাস্ট একটা ফোন নিয়ে চলে গেল। একটা ফোনের রিসেল ভ্যালু কত হতে পারে? 10,000, 20,000, 30,000, আর কিছু ক্যাশ নিয়েছে। তাতে কী বা হবে এত বড় রিস্ক নিয়ে এত বড় খুন করে? তো পুলিশের মনে না এবার সন্দেহটা সোজা গিয়ে পড়ে ভরতভূষণের উপর। ভরতভূষণকে তারা কোশ্চেনিং শুরু করে। এবার কোশ্চেনিংটা পুলিশ করবে কী করে ভরতভূষণকে? ভরতভূষণের অলরেডি বয়স হয়ে গেছে, তার অ্যাস্থমার প্রবলেম আছে, শ্বাসকষ্ট হচ্ছে, বারবার ইনহেলার নিচ্ছে। এবার এই মুহূর্তে তাকে সেইভাবে পুলিশি উপায়ে কোশ্চেন করা এটা একটা মারাত্মক কঠিন ব্যাপার। প্রফেসর মানুষ, কিছু হয়ে গেলে পুলিশের উপরই দোষ যাবে। তো পুলিশ ভাবে যে এই যে ভরতভূষণ আছে তার উপর তো অনেক সন্দেহ আছে, কিন্তু আমরা সেই সমস্ত কিছু তাকে জিজ্ঞাসাবাদ না করেই প্রমাণ করব যত সাইডের প্রমাণ আছে। তো তারা প্ল্যান করে যে এই কাপেলের যে মেয়ে আছে পারুল গোয়েল, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করব। সে কি কিছু জানে? তাকে ডেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে ওই রাতে আমি ওখানে ছিলাম না, আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম। তো সেই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হয়, সেও বলে যে পারুল আমার এখানেই ছিল, সে কোথা থেকে বেরোয়নি। এবং এই কথার কতটা সত্যতা আছে সেটা পুলিশ বার করে এবং দেখে পারুল সত্যি বলছে। এবার পুলিশের হাত পা বাঁধা,
পুলিশ প্রথমে ভাবে যে এই পারুল যদি মিথ্যে কথা বলে থাকে তো তাকে পলিগ্রাফ টেস্ট করানো হবে। সেই পলিগ্রাফ টেস্টে সে এগ্রি হয়ে যায় এবং সেইখানেই পুলিশ প্রথমবারের জন্য জানতে পারে যে প্রফেসর এবং তার ওয়াইফের মধ্যে সম্পর্ক মোটেও ভালো ছিল না। যেদিন প্রফেসরের ওয়াইফের মৃত্যু হয় সেদিন প্রফেসর আর প্রফেসরের ওয়াইফের এত ঝগড়া হয়েছিল যে তাদের মেয়ে তার বন্ধুর বাড়ি চলে গেছিল। এই ঝগড়া যাতে অন্তত দিওয়ালির রাতে, দিওয়ালির মর্নিংয়ে শুনতে না হয় সেই কারণে। তো এইখানে প্রথম যে সন্দেহটা ছিল যে হয়তো সমস্ত কিছু ভরতভূষণ করে একটা গেম প্ল্যান করছে, তো সেইখানে সন্দেহটা আরও গাঢ় হয়। পুলিশ এবার ভাবে অস্ত্রটা খুঁজতে হবে যেটা দিয়ে তার গলা চেপা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, ফোনটা খুঁজতে হবে। এই সমস্ত কিছু পুলিশ মারাত্মকভাবে ওই ইউনিভার্সিটি ক্যাম্পাস সারাউন্ডিংয়ে সমস্ত জায়গায় চেক করতে থাকে, কিন্তু চেক করে তারা কোথাও কিছু পায় না। তারা না পায় ফিঙ্গারপ্রিন্ট, না পায় ডিএনএ, না পায় কোনো ক্রিমিনালের কোনো চুল, না পায় কোনো আউটসাইডারের সাইন। কিন্তু বাইরে থেকে দরজাটা বন্ধ করা ছিল। এবার বাইরে থেকে যদি দরজাটা বন্ধ হয়, দরজা বন্ধ করে প্রফেসর কি আবার দোতলাতে চড়েছে? দোতলাতে সে কী করে চললো? পুলিশ এই কোশ্চেনটার উত্তর এখনও পর্যন্ত দেয়নি। এবার পুলিশ ফরেন্সিক টিমকে নিয়ে আসে এবং এই যে ফরেন্সিক টিম আছে তারা যখন পুরো ঘরটা দেখে বলে যে নিচের তলায় যে কিচেন এবং বেডরুমের দরজা বন্ধ ছিল, সেই দরজাটা কিন্তু বাইরে থেকে কাটা হয়নি, সেই দরজাটা ভিতর থেকে কাটা হয়েছে। এবার আপনি বলবেন যে কোনো একটা মেশিন দিয়ে কিছু কাটা হলে সেটা কেউ কি করে বুঝতে পারে বাইরে থেকে কাটা হয়েছে না ভিতর থেকে কাটা হয়েছে? অ্যাকচুয়ালি মডার্ন ফরেন্সিক সায়েন্স এমন সমস্ত টেকনোলজি সমস্ত কিছু অ্যাপ্লাই করে কল্পনার বাইরে। কিন্তু এটা খুবই সিম্পল, এটা আজ থেকে 100 বছর আগেও বোঝা যেত। বাইরে থেকে কোনো একটা কিছু কাটলে তার প্রেশার পয়েন্ট, তার যে কাটিংয়ের যে সাইনগুলো হবে না, ভিতরে দেখবেন একটা সাইন হয়, করাত দিয়ে কাটলে একরকম হয়, ছুরি দিয়ে কাটলে একরকম হয়। এই ক্ষেত্রে যে কাটিং সাইন মার্কস যেগুলো আছে দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে কাটা হয়নি, ভিতর থেকে কাটা হয়েছে। তার মানে পুলিশের একটা থিওরি এখানে সামনে আসে যে ভরতভূষণ গোয়েল এই পুরো জিনিসটা করেছে। সে করে ভিতর থেকে দরজা দিয়ে দরজাটা কেটেছে, সে সেখান থেকে বেরিয়েছে, দেন উপরে গেছে সামনের দরজাটা লক করে। অ্যান্ড নেক্সট ডে মর্নিং সে জেগেই ছিল, দুধওয়ালা এসেছে, সে চলে গেছে, ওইতে তার ঘুম ভেঙেছে, এটা সে পুলিশকে বলবে। বলার পর সে কোনোভাবে নিচে এসে ওই দরজা ভেঙে আবার ভিতরে ঢুকে তারপর দরজা কেটে তার ওয়াইফকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। কেন? সময়টুকুর মধ্যে তার ওখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ে গেছে। তো পুলিশ এসে যদি ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছু চেক করতে থাকে তো তার ফিঙ্গারপ্রিন্ট সে পাবেই। তো এই ক্ষেত্রে প্রমাণটা নষ্ট করার একটা সহজ উপায় সে ওইভাবে বার করেছে। এবার পুলিশ ভাবছে যে মোবাইলটা খুঁজে বার করতে হবে, এই যে প্রফেসরের ওয়াইফ আছে তার, সেটা কোথায় গেল? সেটা পুলিশ খুঁজে বার করতে পারেনি। যে মার্ডার ওয়েপেন আছে যেটা দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছিল সেটা কোথায় গেল? সেটাও পুলিশ খুঁজে পায়নি। পুলিশ এবার কোর্টকে বলে যে আমরা প্রফেসরের উপর নার্কো টেস্ট, ব্রেন ম্যাপিং টেস্ট, পলিগ্রাফ টেস্ট, আরও 1000 রকমের টেস্ট করব। কোর্ট এই অর্ডারটার উপর স্টে মারে, বলে যে মেডিকেল কন্ডিশন আছে প্রফেসরের, তো সেহেতু আগে তার মেডিকেল টেস্ট হবে, দেন তাকে যদি সুস্থ পাওয়া যায় তবেই এই সমস্ত টেস্ট বা বাদবাকি কিছু হতে পারে। পুলিশ কোর্টের অর্ডারের জন্য ওয়েট করে, কিন্তু কোর্ট থেকে বলা হয় যে না, তাকে নার্কো, ব্রেন ম্যাপিং কিচ্ছু করা যাবে না, তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এরপরে দীর্ঘদিন কেটে যায়। 2023-এ আবার পারুলের এই নার্কো পলিগ্রাফ টেস্ট করা হয়, সেখানে সেই সেম ব্যাপার বেরিয়ে আসে এবং সেখানে ক্লিয়ারলি বোঝা যায় পারুল কিন্তু সন্দেহ করছে তার নিজের বাবাকে। 2025 সালে পারুলের ব্রেন ম্যাপিং হয়। পুলিশ দেখতে পায় যে পারুলের মনের বক্তব্য হচ্ছে এটা যে কোথাও না কোথাও তার বাবাই হয়তো দোষী। 2025-এর জুলাই মাসে শেষমেশ কোর্ট থেকে অর্ডার আসে যে পুলিশ প্রফেসর ভরতভূষণ গোয়েলকে নার্কো টেস্ট, পলিগ্রাফ টেস্ট, ব্রেন ম্যাপিং টেস্ট সমস্ত কিছু করাতে পারবে। পুলিশ এবার সেই জিনিসটা করায়। 4-5 মাস কেটে যায়। ব্রেইন ম্যাপিং বা ব্রেইনের যে সিগনেচার টেস্ট হয়, একটা টেস্ট আছে। এবার এই টেস্টে কী হয় জানেন? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, পলিগ্রাফ টেস্ট, লাই ডিটেক্টর টেস্ট, এই দুটো টেস্টে মেনলি কী হয়, একটা ইসিজি মেশিন থাকে এবং তার সাথে সাথে আরও অনেক আধুনিক ইকুইপমেন্ট থাকে। সেখানে হার্টবিট মাপা হয়, আপনাকে নানান রকম কোশ্চেন করা হয়, আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন সেটা আপনার হার্টবিটের মাধ্যমে বোঝা যায় কিছুটা। আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার নাম কি, আপনি সত্যি বলছেন, আপনার মার নাম কি, আপনি সত্যি বলছেন, আপনার বাবার নাম কি, আপনি সত্যি বলছেন, আপনার পেশা কি, আপনি সত্যি বলছেন। কিন্তু যখনই এই উত্তরগুলো দেবেন, আপনি যখন সত্যি বলছেন তখন আপনার হার্টবিট একরকম থাকবে, আর যখন আপনি মিথ্যে বলা শুরু করবেন তখন আপনার হার্টবিট অন্যরকম থাকবেন। এবার দেখবেন স্পাই মুভিতে এই পলিগ্রাফ টেস্ট, লাই ডিটেক্টর টেস্ট কোনো একটা স্পাই পাস করে যাচ্ছে, অ্যাকচুয়ালি তাকে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু নর্মাল মানুষটা এই ট্রেনিং পায় না। তো নর্মাল মানুষের মিথ্যে এখানে মোস্ট অফ দ্য টাইম বেরিয়ে আসে।
আর যে নার্কো টেস্ট আছে সেই নার্কো টেস্টে কী করা হয়, যে নার্কো টেস্ট করা হবে সেই ব্যক্তিকে কিছু ইঞ্জেকশন দেওয়া হয়, তার ফলে সে না একটা হ্যালুসিনেশন মোডে চলে যায়। তারপর তাকে নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা হয়। অ্যাকচুয়ালি এই দুটো টেস্টের রেজাল্ট কিন্তু কোর্টে কোনো অ্যাপ্লিকেবলই হয় না, কিন্তু এখান থেকে পুলিশ তদন্ত ঠিক কোন অ্যাঙ্গেলে করবে, এ কি আদৌ খুন করেছে নাকি করেনি সেই জিনিসগুলো বোঝা যায়। তো এই দুটো টেস্ট এই প্রফেসরের উপর করা হবে। প্রফেসর এই দুটো টেস্টেই মোটামুটি ফেল করে। এরপর তার ব্রেন সিগনেচার ম্যাপিং একটা টেস্ট হয়। সেই টেস্টে কী করা হয়, এটা বেশ একটা নিউ টেকনোলজি। সেটা হচ্ছে এখানে হার্টবিট মাপা হয়, তার সাথে সাথে শরীরের যে নার্ভাস সিস্টেম আছে সেটার উপরেও কন্ট্রোল রাখা হয়। এখানে পুলিশ তাকে কোনো কোশ্চেন করে না, জাস্ট একটা স্ক্রিনের সামনে বসিয়ে দেওয়া হয়, অনেক রকমগুলো ইন্ডাক্টার দিয়ে দেওয়া হয়। শরীরের প্রত্যেকটা হার্টবিট, ব্রেইনে কী চলছে, প্রত্যেকটা জিনিস সমস্ত কিছু একদম আধুনিকভাবে মাপা হচ্ছে। তো তাকে প্রথমে তার ছোটোবেলার ছবি দেখানো হলো, তার ওয়াইফের সাথে বিয়ের তার জন্ম হয়েছে, এই সমস্ত একদম পরিচিত ছবিগুলো দেখানো হলো। হঠাৎ করেই দেখানো হচ্ছে যে তার ওয়াইফ মৃত অবস্থায় পড়ে আছে, তার মেয়ে তার এগেনস্টে কনফেশন দিচ্ছে, পুলিশ তদন্ত করছে। তো এই জিনিসগুলোর সাথে হার্টবিটের সাথে সমস্ত কিছুর একটা টেকনোলজির মাধ্যমে ম্যাপিং করা হয় এবং সেই ম্যাপিংয়ের একটা রেজাল্ট বার করা হয়। এবং রেজাল্টে কখনো বলা হয় না এই ব্যক্তি খুন করেছে, বলা হয় এই ব্যক্তি হয়তো খুন করতে পারে, কেন করতে পারে, কোথায় কোথায় তাকে মনে হয়েছে সে ক্রিমিনাল, সে সমস্ত কিছু লোক আছে, সেগুলো রিপোর্টে লেখা থাকে। এগুলো ফরেন্সিক সায়েন্টিস্টরা করে থাকে। ব্যাপারটা আমি যত সহজে বললাম তার থেকে 1000 গুণ কঠিন। তো এই কারণে 4-5 মাস লেগে যায়। ডিসেম্বরের 8 তারিখে রেজাল্ট আসে এবং পুলিশ ফাইনালি তাকে অ্যারেস্ট করতে পারে এবং একটা দিক নির্দেশনা যে এই হয়তো খুন করেছে, তো একে জিজ্ঞাসাবাদ করেই সমস্ত কিছু বার করা যাবে। কিন্তু এই যে ব্রেন সিগনেচার ম্যাপিং আছে সেটাও কিন্তু কোর্টে অ্যাডমিসেবল নয়, কোর্ট কিন্তু এটা মানবে না। কিন্তু পুলিশ তদন্তের সুবিধার জন্য এগুলো করে থাকে এবং করার আগে কোর্টের কাছ থেকে পারমিশন নিতে হয়। তো সেই ক্ষেত্রে অফিসারকে অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত সে জেলে আছে। পুলিশের এখানে সবথেকে বড় কাজ হচ্ছে যে এই যে মার্ডার উইপেন আছে সেটাকে বার করা, তার সাথে সাথে সীমা গোয়েলের যে ফোনটা আছে সেটাকে বার করা। এই দুটোর মধ্যে হয়তো কোনো রহস্য থাকতে পারে, সেখানে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে, সেটা কোথায় লুকিয়েছে। কিন্তু এবার এই যে ঘটনা আছে, যে ঘটনাটাতে আপনারা অলরেডি প্রফেসর ভরতভূষণ গোয়েলকে ক্রিমিনাল ভেবে নিয়েছেন, আমি কয়েকটা কোশ্চেন তুলব। হতেই তো পারে পুরো জিনিসটাই পুলিশ ভুল তদন্ত করছে, হতেই তো পারে ভরতভূষণের মেয়ে পারুল এই জিনিসটা করেছে, কিন্তু পারুলকে সে কোনোভাবে বাঁচিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু হতে পারে কি পারে না? দেখুন, একটা অ্যাস্থমার রোগী, যারা অ্যাস্থমার রোগী হয় এবং যাদের অনেকটা বয়স হয়ে গেছে, তারা একতলা থেকে দোতলা সিঁড়ি চড়তেই হাঁপিয়ে যাবে। তো সে খুন করবে কি করে? সীমা গোয়েলেরও বয়স হয়েছিল, এমন না যে সে একদম ইয়ং ছিল, কিন্তু তারপরেও কাউকে গলা চিপে হত্যা করতে গেলে অনেকটা প্রেশার লাগে। এটা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল না? কিন্তু ইম্পসিবল জিনিসই তো মানুষই পসিবল করে। তো সেই ক্ষেত্রে সন্দেহ তো আছে, আবার তার এগেন্সে কোশ্চেনও আছে। কোর্টে গেলে কিন্তু এই জিনিসগুলো ভরতভূষণের আইনজীবী পুলিশের সামনে রাখবে, পুলিশ তখন কী অ্যান্সার দেবে? পুলিশের কাছে তো ওই ব্রেন ম্যাপিং, নার্কোর এইসব টেস্ট আছে, এগুলো দিয়ে কী বার হবে? প্রমাণ তো কিছু করতে পারবে না, কোর্টে তো ওগুলো বলতে পারবে না। ভরতভূষণ যদি সত্যি সত্যি করে থাকে তো মোবাইল ফোনটাকে বার করতে হবে, কিন্তু পুলিশ তো 4 বছরে ফোনটাকে খুঁজেই পায়নি, মার্ডার উইপেনটাকে খুঁজেই পার করেনি। কিন্তু এটাও তো হতে পারে সত্যি সত্যি কোনো ডাকাত ঢুকেছিল। পরবর্তী সময় ভরতভূষণ সে এসে দেখছে তার ওয়াইফ মৃত অবস্থায় পড়ে আছে, তারপর সে নাটকটা বানিয়েছে যাতে কেউ অন্তত তাকে দোষী না মনে করে। শেষ বয়সে সে অন্তত এই ওয়াইফ খুনের দোষটা তার নিজের ঘাড়ে নিয়ে মরতে চায় না। তো এরকম হাজারো কোশ্চেন আপনার মনেও যাচ্ছেন না? তো ভাবুন, তো আরও অনেক কোশ্চেন আছে। আমি সেটা ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আর বলছি না, আপনারা ভাবুন, কমেন্ট বক্সে লিখুন এবং আমরা ওখানে সলভ করি। আশা করি সীমা গোয়েলকে যে বা যারা মেরেছে তারা যেন সাজা পায়। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।